যাকে এতদিন বড় ভাই বলে মেনেছি, ভাইয়ের চোখে দেখেছি, তাকে বিয়ে? কিছুতেই না, কিছুতেই তাপসী ভাইকে আমি বিয়ে করতে পারবো না। বেশ জোরেই কথাটা বলতেই নিশ্চুপ হয়ে গেল সবাই। সহসায় কোনো বাক্য ফিরে এলো না। এতে যেন কিছুটা সাহস সঞ্চয় হলো রূপার। মাথা উঁচিয়ে চোখ তুলে তাকালো তার বড় বাবার দিকে। উদ্যোগ নিল কিছু বলার জন্য। তার আগে রূপার বড় বাবা বলে উঠল, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, দেখিস। কিচ্ছু ঠিক হবে না বড় বাবাই, উনি আমার ভাই। আমি কি করে ওনাকে অন্য নজরে দেখব? তোর রামিসা ফুপিও তো চাচাতো ভাইকে বিয়ে করেছে। তাছাড়া তোর দাদি, আব্বা আর মাও তো মামাতো ফুপাতো ভাই বোন ছিল। রামিসা, ফুপি আর চাচু তো একে অপরকে জানতো, চিনতো, একটা সম্পর্কে ছিল তাদের মাঝে। আর দাদি, সে তো অনেক আগেকার আমলের ছিল। আর তাসফি ভাইয়া তো, না না বড় বাবাই, আমি কিছুতেই ওনাকে বিয়ে করতে পারবো না। কেন রে মা, আমার ছেলেটা কি খুবই খারাপ? হঠাৎ ফুপির কথায় চুপ করে গেল রূপা। মাথা ঘুরিয়ে সেদিকে তাকালো। এগিয়ে এলো রূপার ফুপি, তার পাশে বসে মাথায় হাত রাখলো। ফুপির দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে নিল রূপা। মাথা ঝাঁকিয়ে ফুপির কথার জবাব দিল। হালকা হাসলো তার ফুপি। মাথা থেকে হাতটা সরিয়ে রূপার হাতটা চেপে ধরল। বলে উঠল, তাহলে ভয় পাচ্ছিস কেন? ভয় পাচ্ছি না ফুপি, কিন্তু ওনাকে তো। এ কি, তুই কোথায় যাচ্ছিস তাসফি? রূপার ফুপি হঠাৎ বলতেই থেমে গেল সে। মাথা উঁচিয়ে তাকালো। হ্যাঁ, যাকে উদ্দেশ্য করে ফুপি কথাটা বলেছে সেই মানুষটাই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, দাঁড় করিয়ে রেখেছে। চোখ মুছে ছেয়ে আছে এক রাশ বিরক্তি। এক নজর দেখলেই বোঝা যাচ্ছে এই মানুষটা এক মুহূর্ত এখানে থাকতে রাজি নয়। এক নজর তাকিয়ে আবারও মাথা নিচু করে দিল রূপা। মুহূর্তেই ভরাট কণ্ঠে গম্ভীর গলায় ভেসে আসলো, ঢাকা যাচ্ছি আমি। ঢাকা যাচ্ছিস মানে? কালকে এত বড় একটা অনুষ্ঠান আর তুই বলছিস ঢাকা যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি মা, তোমরা যা শুরু করেছো এই অবস্থায় কিছুতেই এখানে থাকা সম্ভব নয় আমার। এটা কেমন কথা তাসফি? নিজের দায়িত্ব ফেলে এভাবে চলে যাবি? যেতে হচ্ছে, তোমাদের কথার তাড়নায় টিকতে না পেরে চলে যেতে হচ্ছে আমাকে। বলেই জোরে করে শ্বাস টেনে নিল তাসফি। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলল, আর হ্যাঁ, আমার দায়িত্ব কে ফেলে রেখে যাচ্ছি না আমি। রাহাত, সাহিল, সাগরকে সব বুঝিয়ে দিয়েছি, কিন্তু তুই চলে গেলে আমি সবটা সামলাতে পারবো না বাবা। আমি ওদেরকে, তোর মতো ওদের প্রতি সেই ভরসাটা পায় না বাবা। প্রত্যুত্তরে কিছু বলতে পারল না তাসফি। হয়তো বড় মামার কথায় একটু ইমোশনাল হয়ে গেল। মায়ের দিকে তাকাতেই তিনিও করুণ চোখে মুখে যেতে বারণ করল। বড়দের কথার আর উপেক্ষা করতে পারল না তাসফি। মায়ের থেকে চোখ ফিরিয়ে বসে থাকা রূপার দিকে দৃষ্টি নিবদ্ধ করল। মেয়েটা মাথা নিচু করে তাকিয়ে আছে, চোখে মুখে মনিলতায় ফুটে উঠেছে। ভেবে চলেছে কিছু একটা। আগামীকালের কথা ভাবতেই তাসফির হঠাৎ মায়া হলো রূপার প্রতি। ইস, মেয়েটা কত কিছুই না সহ্য করেছে এই বয়সে, এখন আবার বিয়ে নামক প্যারায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে ঠিক তার মতন। রূপার মতো সে নিজেও তো এই বিয়েটা করতে চায় না। বোনের পরিচয় দিয়ে আসা মেয়েটাকে জড়াতে চায় না নিজের সাথে। তাসফির করা ভাবনাগুলো থেমে যেতেই চোখগুলো সামনে নিল তাসফি। মাথা ঘুরিয়ে আবারও মায়ের দিকে তাকালো। তারপর বড় মামাকে উদ্দেশ্য করে রাশভারী কণ্ঠে বলে উঠল, ঠিক আছে মামা, থাকছি আমি। তবে হ্যাঁ, বিয়ে বিষয়ক কোনো কথা যেন আমার কানে না আসে। সায় দিল বড় মামা। কিছু বলবেন না বলে আশ্বস্ত করলেন। কিছুটা হলেও যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তাসফি। চোখ ফিরিয়ে আবারও তাকালো রূপার দিকে। এবার যেন তার দিকেই তাকিয়েছে মেয়েটা। কিছুটা হলেও যেন চোখে মুখে স্বস্তির রেশ মিলেছে। আর দাঁড়ালো না তাসফি। নিজের ব্যাগটা কাঁধে নিয়েই চলে গেল রুমে। রূপাও আর বসে রইল না, উঠে দাঁড়িয়ে সেও প্রস্থান করলো সেখান থেকে। বসার রুমের উপস্থিত সবাই সেখানেই রইল। একে অপরের মুখ চাওয়াচাই করে হতাশার নিঃশ্বাস ছাড়ল, তবে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারল না কেউই। ছেলে মেয়ে দুটোকে একসাথে বেঁধে দিতে পারলেই যেন সকলে স্বস্তি, তৃপ্তি। আমি কিছুতেই পারবো না রিপাবু। যে মানুষটার
সাথে ঠিকভাবে কথাও বলি না, সে মানুষটাকে নিজের জীবনের সাথে কিভাবে জড়াবো? তাছাড়া উনিও এই বিয়ে করতে চান না। তুমি আমাকে নয়, বাড়ির বাকিদের বোঝাও। তাসফি ভাইয়ার সাথে তো তোর বেশ কথা হয়, সম্পর্কটাও কত ভালো, ভাইয়াও তোর কত কেয়ার করে, খেয়াল রাখে, তাহলে স্বাভাবিক হতে পারবি না কেন? না, পারবো না। গত 2 বছরই কিছু টুকটাক কথা হতো ভাইয়ার সাথে, আর সেটাও ভাই বোনের চেয়ে বেশি কিছুই নয় বলেই সামান্যক্ষণের জন্য চুপ করে গেল রূপা। তাকালো সামনে থাকা রিফার দিকে, জোরে শ্বাস টেনে আবারও বলে উঠল, ছোট থেকে ওনাকে বড় ভাই বলে মেনেছি, সম্মান দিয়েছি, তার সাথে সারাটা জীবন কাটাতে বলছো তোমরা? কিভাবে পারবো আমি বাবু? আমার কাছে এতটাও সহজ নয় বিষয়টা। সহসায় কোনো উত্তর দিতে পারল না রিফা, চুপ করে তাকিয়ে রইল রূপার পানে। এদিকে মুহূর্তেই যেন অশ্রুসিক্ত হয়ে উঠল রূপার চোখ দুটো। তাসফিকে বড় ভাই বলেই মেনে এসেছে সে, প্রতিটা জায়গায় সেভাবেই পরিচিত হয়ে এসেছে। বাকিদের মতো তাসফির সাথে তেমন কথা না বললেও বড় ভাইয়ের সম্মানটা যথেষ্ট দিয়েছে। বাকিদের মতো তাসফির সাথে কোনো কালেই সুসম্পর্ক ছিল না রূপার। সুসম্পর্ক বলতে বাকি কাজিনদের মতো কথা হতো না তাদের, হইচই করে আড্ডা দেওয়া হতো না। কোনো অনুষ্ঠানে বা একসাথে হলে তবেই যেন ভালো খারাপ জিজ্ঞেস করা হতো শুধু। কাজিন মহলে বাইরে কোথাও গেলে বাকি সবার মতো তাকেও নজরে নজরে রাখত, দায়িত্ব পালন করত বড় ভাইয়ের, ব্যাস এইটুকুই। বরাবরের মতোই শান্ত প্রকৃতির মেয়ে রূপা, সেই সাথে তার বেড়ে ওঠা গ্রামে। কৈশোরে শহরের গণ্ডিতে পা রাখলেও শৈশবের পুরোটাই কেটেছে গ্রামে। নানান বাধা বিধিনিষেধের মাধ্যমেই তার বেড়ে ওঠা, সেই সাথে মায়ের করা শাসন। পরিবারের আদরের ছোট মেয়ে হলেও শাসনটা ভালোবাসার মতোই পেত সে। কাজিন মহলের আড্ডায় মেতে উঠলেও উচ্ছৃঙ্খল ছিল না কোনো কালেই। বাকিদের সাথে হাসি মজায় মেতে থাকলেও তাসফির সাথে তার বিন্দু পরিমাণও ছিল না। সবসময় পড়াশোনার মাঝেই ডুবে থাকতো তাসফি। গ্রামেও খুব কম আসা হতো, কথাবার্তাতেও গম্ভীর ভাবটা ফুটে উঠত রূপার কাছে। সেই সাথে বড় ভাই মেনেই যেন চুপ করে যেত, তাদের মাঝে কথা হতো না বললেই চলে। কিন্তু এর পরিবর্তন আসে গত 2 বছরে। রূপার প্রতি তার একটু আলাদা নজর রাখতে শুরু করে তাসফি। আগের তুলনায় একটু বেশি যেন কথা বলতো তাসফি, সাথে থাকে তাসফির এক্সট্রা কেয়ার। আর সেটা হয় রূপার জীবনের এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে। তাসফি ভাইকে নিজের জীবনের সাথে জড়িয়ে সারাটা জীবন একসাথে কাটানোর কথাটা যেন ভাবতেই পারছে না রূপা। তাছাড়া তাসফিও তো এই বিয়ে করতে চায় না। সমস্ত ভাবনাগুলো জেঁকে ধরতেই মাথা ধরে এলো রূপার। ধীরে ধীরে সেই মাথা ব্যথা বাড়ল, বৈঠকই কমল না। রিফাকে আর কিছু বলার সুযোগ দিল না রূপা। রিফাকে ছোট করে বলল, আমি একটু ঘুমাবো বাবু, বলেই বিছানায় গিয়ে গা এলিয়ে দিল। সকালে হুট করেই তাসফির সাথে তার বিয়ের কথা ওঠার পর থেকেই মাথা ব্যথা শুরু হয়েছে, অতিরিক্ত চিন্তার ফল। তারপর সারাদিন সেই একই কথা শুনতে হচ্ছে তাকে। তাসফির চলে যাওয়ার কথা শোনার পর থেমে গিয়েছিল তাদের বিয়ে বিষয়ক কথাগুলো, কিন্তু সেটা শুধুই তাসফির সামনে। রূপার কাছে ঠিকই মানানোর চেষ্টা করে চলেছে সবাই। এই তো এখন রূপার চাচাতো বোন রিফা তাকে মানানোর চেষ্টায় আছে। পরিবারের সবার ধারণা একবার রূপা হ্যাঁ বললেই তাসফিও রাজি হয়ে যাবে এই বিয়েতে। কিন্তু না, এই বিয়েটা করতে পারবে না রূপা। তাসফি ভাইয়ের সাথে তাকে কথা বলতেই হবে এই বিষয়ে। কথাগুলো ভাবতে ভাবতেই চোখ দুটো বন্ধ করে নিল রূপা। এতে যদি মাথা ব্যথার এই তীব্র যন্ত্রণার উপসংহার ঘটে। ঘণ্টাখানিকের মতো চোখ বন্ধ করে বালিশে মুখ গুজে পড়ে থাকলেও সেই মাথা ব্যথার উপসংহার হলো না। আর না ধরা দিল চোখে ঘুমের রেশ। পাশে তাকিয়ে দেখলো ঘুমিয়ে আছে রিফা। বালিশে খাপটি মেরে শুয়ে থাকলেও রিফা যে অনেক আগেই শুয়ে পড়েছে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে সে। তবে রাত ঠিক কতটা তা বুঝতে পারল না। তীব্র মাথা ব্যথায় আর শুয়েও থাকতে পারল না রূপা। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। 1 কাপ কড়া লিকারের আদা চা আর পেটে কিছু পড়লেই এই মাথা ব্যথার উপসংহার ঘটবে যেন। বিছানা ছেড়ে নেমে রুম ছেড়ে বেরিয়ে এলো। বিশাল এই বাড়ির মাঝে মাঝে আলো জ্বলছে। ভয় পাবার কথা থাকলেও মোটেও ভয় পেল না রূপা। 16 বসন্ত পেরিয়েছে তার এই বাড়িতে। ছোট থেকে বড় হয়েছে, ভয় না পাওয়াটাই তো স্বাভাবিক। গ্রামের বিশাল এই বাড়ি তার দাদাদের আমলের।
যৌথ পরিবার হওয়ায় সবাই একসাথে এই বাড়িতেই কাটিয়েছে। সময়, স্থান, কালে এখন যে যার মতো বসতি স্থাপন করে গেছে এই বাড়িটা। তবুও আসা হয় এখানে, একসাথে প্রতিটা অনুষ্ঠানে কাটাতে হয়। বাড়িটা বেশ পুরনো হলেও সময়ের প্রেক্ষিতে আধুনিকতায় ছেয়ে গেছে। দোতলা বাড়ির দোতলায় সোজা বারান্দায় কোনাকুনিভাবে রুমগুলো, এক পাশে সিঁড়ি, নিচেও বেশ কয়েকটা রুম। সিঁড়িঘরের সামনে সোজাসুজিভাবে রান্নাঘর, রান্নাঘরের পুরোটাই দেখা যায় সিঁড়িঘর থেকে। সিঁড়ির নিচে ধাপে এসে দাঁড়াতেই রান্নাঘর চোখে পড়ল রূপার। জিরো বাল্ব জ্বলছে রান্নাঘরে। আলোটা একটু বেশি হওয়ায় সব কিছু স্পষ্টভাবেই তার নজরে আসছে যেন। আর বড় লাইটটা জ্বালানো না রূপা। রান্নাঘরে ঢুকে চুলায় চায়ের জন্য গরম পানি বসিয়ে দিল। পানিটা গরম হতে হতে ফ্রিজ খুলে এক টুকরো কেক নিয়ে মুখে পুড়ে দিল সে। সকালের পর দুপুরে ও রাতে খাওয়া হয়নি তার, ইচ্ছে করেই কিছু খায়নি। সবার প্রতি যেন অভিমানে সিক্ত হয়ে উঠেছে তার মন। চাটা প্রায় হয়ে এসেছে, এখন আদা দিয়েই নামিয়ে নেবে, কিন্তু সেটাই তো নিয়ে আসা হয়নি। আদাটা নেবার জন্য পিছন ফিরে এলো রূপা। হঠাৎ সিঁড়িঘরে এক ছায়ামূর্তি তার নজরে এলো। মনের ভুল ভেবে ভাবনাটা ছেড়ে ফেলল মাথা হতে, কিন্তু না, পায়ের থাপ ফেলতেই আবারও দেখতে পেল সেই ছায়ামূর্তি। মুহূর্তে সেটা গায়েবও হয়ে গেল। কয়েক সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও দেখতে পেল সেই ছায়ামূর্তি তার দিকেই যেন এগিয়ে আসছে। সিঁড়িঘরে কোনো আলো না থাকায় চেহারা দেখতে পেল না, কিন্তু স্পষ্ট বুঝতে পারল। কিঞ্চিত ভয় পেল রূপা। শুকনো একটা টোক কিনল, তৎক্ষণাৎ একটু পিছিয়ে গেল। ধীর কণ্ঠে, ওখানে কে কে বলে উঠল, কিন্তু ফিরতি কোনো আওয়াজ এলো না। আর একটুখানি পিছিয়ে এলো রূপা। ততক্ষণে তার গায়ের ওড়নার কোনা জ্বলন্ত চুলার উপরে পড়েছে। সেটা যেন বুঝতেই পারল না। যতক্ষণে বুঝতে পারল ততক্ষণে বেশ দেরি হয়ে গেল। ওড়নায় আগুন লাগা দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল রূপা। হাত লেগে চায়ের পাতিলটাও ঝনঝন শব্দে মেঝেতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। গরম চা রূপার শরীরের বিভিন্ন জায়গায় দখল করে নিল মুহূর্তেই। মৃদু আর্তনাদে চিৎকার করে উঠল রূপা, সাথে হাও মাও করে কেঁদে উঠল। কেউ একজন রান্না করে ছুটে এলো মুহূর্তেই। রূপার গায়ের ওড়নাটা এক টানে সরিয়ে নিচে ফেলে দিল, অপর হাতে কাছে টেনে নিল রূপাকে। মেঝেতে ফেলে দেওয়া ওড়নাটা পা দিয়ে সমানে বাড়ি দিতে লাগলো। তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। পরবর্তী পর্ব চলবে, সঙ্গে থাকুন আমাদের। ধন্যবাদ।